দারুণ এক প্রাকৃতিক পরিবেশ নিয়ে তৈরি হয়েছে এই অঞ্চল। শাল, সেগুন, পিয়াল দ্বারা বেষ্টিত সুন্দর পরিবেশ। কলকাতা থেকে যারা আসবেন এখানে ঘুরতে, তারা কিন্তু এই জায়গাটায় এলে নর্থ বেঙ্গলের একটা হালকা ফ্লেভার পাবেন। এই মনোরম পরিবেশে আপনারা আসতেই পারেন ঘুরতে অথবা পিকনিক করতে। রেস্ট নেওয়ার জন্য রয়েছে সুলভ কটেজ ব্যবস্থা। এখানে আজও পড়ে রয়েছে এক ঐতিহাসিক ধ্বংসাবশেষ। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী রচনা হয়েছিল ঠিক এই জায়গাকেই কেন্দ্র করে। আজ আমরা যাব সেই দুর্গেশ নন্দিনীর মান্দারণে। এই গোঘাটে রয়েছে প্রকৃতির মাঝে এক অপরূপ টুরিস্ট স্পট। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে ঘুরে যেতেই পারেন এই সুন্দর টুরিস্ট স্পটে। আজ আপনাদের নিয়ে যাব গোঘাটের ঐতিহাসিক গড় মান্দারণে। চলুন। গোঘাট স্টেশনের বাইরের দৃশ্যটাও বেশ মনোরম। আর এই স্টেশনের বাইরে এক ধারেই রয়েছে টোটো স্ট্যান্ড। আর আপনারা চাইলে এই টোটো স্ট্যান্ড থেকে টোটো রিজার্ভ করে সরাসরি মান্দারণে যেতে পারেন। তবে আমরা ভেবেছিলাম টোটো করে প্রথমে বাস স্ট্যান্ডে যাব এবং সেখান থেকে বাসে করে মান্দারণে যাব। এটি হলো গোঘাট বাস স্ট্যান্ড। বাস আসতে লেট করায় আমরা বাধ্য হয়ে টোটোই রিজার্ভ করলাম। ভাড়াটা পরে জানাচ্ছি। টোটো কামারপুকুর চটির মোড় হয়ে মান্দারণের দিকে যাবে। ওই যে স্বামী বিবেকানন্দের যে মূর্তিটি দেখা যাচ্ছে, ওর সংলগ্ন যে 4 মাথার মোড়টি রয়েছে সেটাকেই বলা হয় চটির মোড়। আর বিবেকানন্দ স্ট্যাচুর ব্যাক সাইড থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওটাই হলো কামারপুকুর এবং জয়রামবাটির রাস্তা। আর আমরা যাব বাঁ দিকে, মান্দারণের দিকে। আমরা মান্দারণের কাছেই চলে এসেছি। ডান দিকে যে পাঁচিলটি দেখতে পাচ্ছেন ওটাই হলো মান্দারণের বর্ডার। আমরা এখন চলে এসেছি একেবারে গড় মান্দারণের গেটের সামনে। তো আমরা গোঘাট বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু বাস সেরকম ভাবে পাচ্ছিলাম না। যাও পাচ্ছিলাম ভীষণ ভিড় ছিল, তাই আমরা ডিসাইড করলাম যে টোটোতেই আসবো। তো টোটোতে কি ভাড়া আছে, অর্থাৎ গোঘাট বাস স্ট্যান্ড থেকে গড় মান্দারণের গেট পর্যন্ত যে ভাড়াটা আছে সেটা আমরা টোটো চালকের থেকেই ডিরেক্ট কথা বলে নেব আপনাদের দেখানোর জন্য। তো দাদা একটু বলুন যে গোঘাট বাস স্ট্যান্ড থেকে গড় মান্দারণে আপনারা কত ভাড়া নেন? 150 টাকা। আচ্ছা, মানে এটা কি রিজার্ভ করে? রিজার্ভ করে। আচ্ছা, আর ম্যাক্সিমাম কজন আসতে পারে? 5 জন আসে। আচ্ছা, 5 জনের রোজা ভাড়া, আর একজন আসলো একবার। আচ্ছা, এখানে গাড়ি আসলে 150 টাকা ভাড়া। ধন্যবাদ। তো তাহলে গড় মান্দারণের গেট পর্যন্ত গোঘাট বাস স্ট্যান্ড থেকে আপনারা 150 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন টোটো করে। এই হলো গড় মান্দারণের গেট। আর প্রবেশের আগে কিন্তু টিকিট কাটতে হবে অবশ্যই। তো বাঁ দিকে পড়ছে টিকিট কাউন্টার, আগে টিকিটটা কেটে নেব। কি মূল্য আছে টিকিটের জানাবো, সঙ্গে থাকুন। এখান থেকে আমরা এখন টিকিট করে নেব। দাদা কত আছে টিকিট মূল্য? মানে 25 করে পার হেড। ওকে, আচ্ছা, টিকিটের মূল্য কিন্তু 25 করে পার হেড। তো দুজনের 50 টাকা হবে। এই যে আমাদের টিকিট হয়ে গেছে। তো এখানে আরো অনেক কিছু লিস্টে দেওয়া আছে যা যা ভেতরে যাওয়ার জন্য দরকার, নিয়মাবলী। আপাতত টিকিট নিয়ে নিয়েছি, ভিতরে যাই। ভেতরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন চারিদিকে প্রচুর গাছ। আর ওই যে গেটটা দেখা যাচ্ছে ওখান থেকেই কিন্তু প্রবেশ পথ। আর এই দিকে যে রাস্তাটা রয়েছে এখান থেকে যাবেন না, এখানে কিন্তু গেলেই প্রচুর ক্ষেত খামার, তাই এই গেটটা দিয়েই যেতে হবে। এখানে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, সমগ্র অঞ্চলটা জুড়ে কিন্তু এরকম ঢালাই রাস্তা করা আছে, তাই আপনারা চাইলে এরকম রাস্তা ধরেও চারিদিকটা ঘুরে দেখতে পারেন। এই যে জায়গাটায় আমি ওপর থেকে অ্যাকচুয়ালি এদিকে আসছি, হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে যে পুরো পাহাড়ের ফিল দিচ্ছে। মানে এই এলাকাটায় ভরে গাছ, প্রচুর গাছ, বৃহৎ আকৃতির সব গাছ, শাল, সেগুন, পিয়াল, এই ধরনের সব বড় বড় গাছ। আর নিচের দিকটায় পুরো সবুজ জমি, মানে ছোট 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 ঘাস হয়েছে। এত সুন্দর লাগছে জায়গাটা। মানে আমি দাবি করে বলতে পারি যে কলকাতা থেকে যারা আসবেন এখানে ঘুরতে,
তারা কিন্তু এই জায়গাটায় এলে নর্থ বেঙ্গলের একটা হালকা ফ্লেভার পাবেন, খুব ভালো লাগবে। মানে পাহাড়ের পুরো ফ্লেভারটাই এখানে পেয়ে যাবেন আপনারা। এখানে কিন্তু একটা দারুণ পোল রয়েছে, এই যে সেই পোলটা, আর ওই যে দেখতে পাচ্ছেন লাল জায়গাটা, ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখানে গিয়ে আপনারা সেলফি টেলফিও তুলতে পারেন। আর এই পোলের নিচে রয়েছে একটা সুন্দর ঝিল। এই পোলটি কিন্তু বেশ পোক্ত, জলের মধ্যে শক্ত শালকাঠের খুঁটি পরপর বসিয়েই তৈরি করা হয়েছে এই পোলটি। এই যে সেই ভিউ পয়েন্টটা, আমি এটার উপর চলে এসেছি। তো এটা কিন্তু একটা ঝিলের ওপরে গোলাকার রেলিং দেওয়া করিডোর। তো এখানে এসে আপনারা সুন্দর ছবি টবি তুলতে পারবেন। আর এই ঝিলের ওপরে চারিদিকে কচুরিপানা হয়ে রয়েছে অনেক। এখানে আসলে আপনারা বেশ কিছু প্রজাতির পাখি টাখিও দেখতে পাবেন, আমিও পাচ্ছি চারিদিকে। বর্ষা আসার সাথে সাথেই ঝিলের জলও বাড়তে থাকে, তখন ঝিলটি আরো পরিষ্কার থাকে। হুগলি জেলার এই গড় মান্দরণ ক্রমশ মানুষের কাছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠছে। এটি কামারপুকুর থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর এই অঞ্চলটি 200 একর জমি নিয়ে বিস্তৃত। আর এই যে সুন্দর ফ্লেভারটা রয়েছে, তাহলে ভাবুন সেটা কিন্তু আপনারা সেই 200 একর জমি ধরেই পাবেন। এখানে আরো অনেক ভিউ পয়েন্টস আছে, সব ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। জঙ্গলটি কিন্তু নিয়মিত পরিষ্কার রাখা হয় সাধারণ মানুষের সুবিধার্থে। গড় মান্দরণে আপনারা যারা ঘুরতে আসছেন তারা চাইলে রেস্ট নেওয়ার জন্য এখানে কটেজ ভাড়া করতে পারেন। এখানে অনেক রকমের কটেজ রয়েছে, যেরকম আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে কটেজটা, দুর্গেশ নন্দিনী নাম এটার সামনে। এরকমই আরো অনেক আছে, যেমন রাধারানী, আনন্দমঠ, মৃণালিনী, ডিফারেন্ট নামে। তো এই যে কটেজের পরিচর্যায় যিনি আছেন, তার থেকে এই কটেজের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। তো কটেজের পরিচর্যায় রয়েছেন দশরথ দা। নমস্কার দশরথ দা। নমস্কার দিদি ভাই। হ্যাঁ দাদা, আমার একটা প্রশ্ন ছিল যে কটেজ বুক করার প্রসেস কি আছে? এখানে প্রসেস বলতে এইটাই যে আমাদের কাউন্টারে আসতে হবে, এখান থেকে রুম বুক করতে হবে, কাউন্টারেই বুক করতে হবে। আচ্ছা, মানে অনলাইনে বুক করা সম্ভব না? অনলাইনে সিস্টেম নেই আমাদের। এই কটেজে কেমন ধরনের, মানে সাধারণ মানুষ কি কটেজ এসে বুক করতে পারে? না দিদি ভাই, সাধারণ মানুষ এসে এখানে কটেজ বুক করতে পারে না। মানে টুরিস্ট যারা আসবে তারা বুক করতে পারবে না? এখানে যারা আসবেন, এখানে যারা আসবেন গ্রুপ ছাড়া আমরা এলাও করি না। আচ্ছা, গ্রুপ মানে কাপলসরা এখানে? না না দিদি ভাই, কাপলদের জন্য এলাও নেই, এখানে গ্রুপে হতে হবে। গ্রুপে বলতে কতজন মিনিমাম দরকার? এখানে 6 জন থেকে 8 জন অবশ্যই হতে হবে সর্বনিম্ন। আচ্ছা ঠিক আছে। তো এখানে যে ভাড়া কি রকম আছে কটেজের? এখানে ভাড়া হচ্ছে 500 টাকা। আচ্ছা, আর কটেজের খোলা কতক্ষণ থাকে, টাইমিংটা কি আছে? আমাদের টাইম হচ্ছে 8টা থেকে 5টা পর্যন্ত, 4:30টা পর্যন্ত টিকিট দেওয়া হয়। আচ্ছা, 5টার মধ্যে বেরিয়ে যেতেই হবে, রাতে সম্ভব না থাকা? রাতে মোটি আমাদের অ্যালাউ নেই, অফিস থেকে পারমিশন আছে 5টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই যে এখানে যারা ঘুরতে আসছেন তাদের কি কি পারপাসে মানে নিতে পারেন, আপনারা কি কি পারপাসে উদ্দেশ্যে দেন কটেজ? এখানে যারা পিকনিক করতে আসবে এবং যারা প্রিওয়েডিং করতে আসে তাদের, এবং কেউ যদি এখানে এসে রেস্ট নেয় গ্রুপ এসে, তারাও পেতে পারে, কিন্তু সর্বনিম্ন 6 থেকে 8 জন হতেই হবে। আচ্ছা ঠিক আছে। তো কটেজের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কাপলসরা কিন্তু আসলে পাবেন না, 6 থেকে 8 জন মিনিমাম হতে হবে। আর প্রি ওয়েডিং বা বিভিন্ন পারপাস পিকনিকের জন্য আপনারা এখানে এসে রেস্ট নিতে পারেন। তবে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই কটেজের ভেতরে কিন্তু কোনো বেড বা সোফা, চেয়ার এসব কিছু নেই। তাই আপনারা অবশ্যই কোনো কিছু নিজের সঙ্গে নিয়ে আসবেন, মানে ম্যাট বা যে কোনো কিছু, যাতে বিছিয়ে আপনারা রেস্ট নিতে পারেন সেখানে। তো মোটামুটি আপনাদেরকে জানিয়ে দিলাম কটেজে কি কি ইনফরমেশন দেওয়ার দরকার আছে সেগুলো সবই। এবার কটেজের ভেতরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে রুম কেমন আছে। চলুন ভেতরে। প্রত্যেকটি কটেজেই কিন্তু 2টি করে রুম আছে। প্রত্যেকটি রুমের ভেতরে থাকবে একটি করে সিলিং ফ্যান, একটি কিচেন এবং ওয়াশরুম, আর বাকিটুকু তো আপনারা দেখতেই পাচ্ছেন।
ঘুরতে আসছেন তারা কিন্তু রুম বুক না করেও এই বাইরে বিভিন্ন জায়গায় পুরুষ এবং মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা পেয়ে যাবেন। আর এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে। বারোশো থেকে 1206 মধ্যে বাংলায় আসেন বখতিয়ার খিলজি। সেই সময় বাংলা কিন্তু 5 ভাগে বিভক্ত ছিল, রাঢ়, বাগড়ি, বঙ্গ, বারেন্দ্র, মিথিলা। এবং সূক্ষ্মভাবে দেখতে গেলে বঙ্গ আরো 3 ভাগে বিভক্ত ছিল, গৌড়, সুবর্ণগ্রাম, সপ্তগ্রাম। সপ্তগ্রামে 3 রকমের সরকার ছিল, সেলিমাবাদ সরকার, সাতগাঁও সরকার এবং মান্দারণ সরকার। অর্থাৎ এই যে পুরো অঞ্চলটা, এটা কিন্তু মান্দারণ সরকারের আওতায় পড়তো। তা এই মান্দার শব্দটি কোথা থেকে আসছে? অ্যাকচুয়ালি বিপুল পরিমাণে এক সময় এখানে মাদার বা মান্দার প্রজাতির উদ্ভিদ ছিল, আর তাই থেকে এই অঞ্চলের নাম হয় মান্দারণ। মান্দারণে ঘন জঙ্গলের মধ্যে কান পাতলেই শোনা যায় অজস্র ঝিঝি পোকার শব্দ এবং পাখির কলতান। এখানে কতগুলি স্ট্যাচুর মাধ্যমে মানুষের সিভিলাইজেশন দেখানো হয়েছে, আর এটি রয়েছে মান্দারণের মাঝের গেটের সামনে। গড় মান্দারণে 3টি গেট রয়েছে, তার মধ্যে মাঝের গেট থেকে প্রবেশ করলেই বাঁ দিকে একটি গেট পড়বে। এই গেটটি, এই রাস্তা ধরে গেলেই পড়বে মূল দুর্গ, অর্থাৎ যেই দুর্গ নিয়ে দুর্গেশ নন্দিনী রচনা হয়েছিল, সেই গড়ের রাস্তা কিন্তু এখানে। চলুন আপনাদের দেখাই। এই পিচের রাস্তাটি সরাসরি চলে গেছে মান্দারণের গড়ের দিকে। গড়ের দিকে যাওয়ার পথে একটা সুবিশাল মাঠ দেখতে পাবেন। সেটা কিন্তু অ্যাকচুয়ালি মাঠ নয়, এটা কিন্তু ঝিল। বর্ষাকালে পুরো জলে ভরে যায় এই জায়গাটা, আর এখন শুকিয়ে গিয়ে পুরো মাঠে পরিণত হয়েছে। যাই হোক, ঝিল দেখে আমরা গড়ের দিকে এগোলাম। এই হলো সেই দুর্গের ধ্বংসাবশেষ। এই দুর্গকেই কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন তার ঐতিহাসিক উপন্যাস দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনীর গল্পটা একটু আপনাদের সংক্ষেপে বলি। এক সময় বিষ্ণুপুরের রাজা বীরেন্দ্র সিং এই মান্দারণেও রাজত্ব করতেন। তার উপর বারবার পাঠানদের আক্রমণ হচ্ছিল, তাই তিনি মোগলদের কাছে হেল্প চান, এবং তাই মোগলরা সেনাপতি মান সিং এর পুত্র জগৎ সিংকে পাঠান এই পাঠানদেরকে বঙ্গোপসাগর হয়ে বিতাড়িত করার। কিন্তু সেই উদ্দেশ্যে যখন তিনি আসেন এখানে, এই মান্দারণে এক ঝড় ঝঞ্ঝায় জগৎ সিং আটকে পড়ে একটি মন্দিরে, এবং সেই মন্দিরেই দেখা হয় জগৎ সিং এর সঙ্গে রাজা বীরেন্দ্র সিং এর স্ত্রী বিমলা এবং পুত্রী দুর্গেশ নন্দিনীর সাথে। এবং সেই থেকেই, সেই প্রথম দেখাতেই দুর্গেশ নন্দিনীর প্রেমে পড়ে যায় জগৎ সিং। আর এইভাবেই দুর্গেশ নন্দিনীর গল্প নানান মোড় নিতে থাকে। এই যে দুর্গের ধ্বংসাবশেষের পাশ থেকেই চলে গেছে একটা সিঁড়ি ওপরের দিকে, সেটা হলো বড়া আস্তানার দরগার রাস্তা। ওপরে গিয়ে দেখি কি আছে। বেশ কয়েকটা সিঁড়ি ওপরে গিয়ে আমরা দেখতে পেলাম সবুজে ঘেরা এক আস্তানায় ইসমাইল গাজীর কবর। পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এই গড় মান্দারণে ছিল হিন্দু রাজত্ব। এখানকার রাজা ছিলেন গজপতি সিং। পরবর্তীকালে গজপতি সিংকে পরাজিত করে ইসমাইল গাজী এখানে মুসলিম আধিপত্য বিস্তার করেন, কিন্তু একটি চক্রান্ত বশত তিনি প্রাণ হারান এবং তারই কবর রয়েছে এখানে। ও আরো একটা কথা জানিয়ে রাখি, এই যে দুর্গ রয়েছে তার নিচেই কিন্তু চাপা পড়ে রয়েছে রাজা বীরেন্দ্র সিংহের রাজবাড়ি। এই দুর্গের ওপরে আসলে কিন্তু একটা দারুণ জিনিস আপনারা দেখতে পাবেন। এখানে প্রচুর খরগোশ ওনারা পালন করে রেখেছেন। এই যে হাত ওঠাচ্ছে ওরা। এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটি পার্কও রয়েছে। যারা এখানে পিকনিক করতে বা ঘুরতে আসবেন, বাচ্চাদের এখানে নিয়ে আসতে একদম ভুলবেন না। এই ছিল গড় মান্দারণে আজকের প্রতিবেদন। আশা করি ভালো লাগলো। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।